জীবনের শেষ সময় এসেও তাকে গ্রেপ্তার হতে হচ্ছে, থাকতে হচ্ছে জেলখানায়। এই নির্মম জীবন যে তার জীবনে চলে আসবে সে নিজেও চিন্তা করতে পারেনি। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গেল বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সিএমপি দক্ষিণের পুলিশ কমিশনার বলেন, এই ঘটনায় মূল হোতা গ্রেফতার হলে অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করছেন তারা। ক্ষমতা ছাড়া ৩ মাসও পূর্ণ হয়নি, এরই মধ্যে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উত্তরের মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অবহেলা ও দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেই উঠছে নানা প্রশ্ন। তবে কিনা এই শেষ বয়সে মাইলস্টোন কাণ্ডে জেলের ভাত খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শান্তিতে নোবেল পেয়ে যিনি সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন, তার কপালে এমন করুণ পরিণতি লেখা ছিল সেটা কে জানত। এদিকে এই ভয়ঙ্কর মামলার খবর শুনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। ২০২৬ সালের নির্বাচনের পর গদিতে বসার পর এটাই মনে হয় তারেক রহমানের সবচেয়ে বড় হোঁচট। কারণ অভিভাবকরা যে লেভেলের খেপেছেন, তাতে করে তারেক সাহেব চাইলেও এখন ডক্টর ইউনূসকে বাঁচাতে পারবেন না। দেশের মানুষ এখন আর বোকা নেই। যে জনগণ ঘাট ধাক্কা দিয়ে হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারে, সেই বিক্ষুব্ধ জনতার কাছে তারেক রহমান তো একেবারে দুধভাত। নতুন অভিযোগে আবারও ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিপদ যেন তার পিছুই ছাড়ছে না। এক কাণ্ড শেষ না হতেই আরেক কাণ্ডে জড়িয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডিতে জড়িয়ে যাচ্ছে তার নাম। উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস ৩৬টি তাজা প্রাণ কেড়ে নেয়া সেই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় এবার বিচারের কাঠগড়ায় উঠতে যাচ্ছেন খোদ সাবেক অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তারা। নিছক দুর্ঘটনা নাকি দায়িত্বে চরম ডক্টর সেন ওনার তরফ থেকেও কিন্তু সাহায্যের হাত বাড়ানো হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্টের রেসপন্স ওয়াজ অ্যাবসলিউটলি নট। দর্শক, আমরা আগের থেকে জানতাম ডক্টর ইউনূসকে যে ফাঁসিয়ে দেবেন, এবার এই মাইলস্টোন কলেজকে ঘিরেই ফাঁসিয়ে দিচ্ছেন। আমরা জানি এতদিন ধরে ডক্টর ইউনূসকে কিছুই বলছে না বাংলাদেশ সরকার। কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, এত কোটি টাকা মেরেছে। আমরা তো জানি কেউ যদি ক্ষমতায় থাকে, সে চলে যাওয়ার পর তার কোটি কোটি টাকার যে একটা কারচুপি দেখায় বাংলাদেশের মধ্যে, যে এত টাকা আত্মসাৎ করেছেন, এত টাকা পালিয়েছেন। কিন্তু ডক্টর ইউনূসের নামে তো এরকম কোনো ঘটনা শুনি নাই, কিন্তু তাকে কিভাবে ছেড়ে দিল, এটা তো মানাই যায় না। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাকে ফাঁসিয়ে দেওয়া হলো, কিভাবে ফাঁসালো, কারা ফাঁসালো, বিএনপি কেন এই চালটা চাললেন, তাকে একটা যে কোনো একটা মামলায় ফেলাইতে হবে। দর্শক, তো এইরকম ঘটনা এই সমস্যা আসলে এটা আমরা মানতে পারি না। চলুন আমরা সরাসরি সেই ভিডিওটি দেখবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে একটু ধৈর্য সহকারে। আসল ভিডিওটি দেখাবো, তার আগে সংশ্লিষ্ট ভিডিওটি একটু দেখে নেই, তারপর পরিপূর্ণ দেখাবো। চলুন আমরা সরাসরি দেখতে থাকি। তাই যারা নতুন আসছেন, চ্যানেলটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখা যাক। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হঠাৎ সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারের পর গত 18 মাসের শাসনামল নিয়ে ডক্টর ইউনূসকে ঘিরে কড়া সমালোচনা করছেন অনেকেই। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। মহসিন রশিদ দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার ব্যবস্থা না নিলে তিনি নিজেই আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান। 23 ফেব্রুয়ারি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশ নিয়ে মহসিন রশিদ এসব মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিকভাবে কার্যকর পদে ছিলেন, কিন্তু
রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। তার মতে এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের শামিল। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন, যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো 1 নম্বর ব্যক্তি না। তো ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি, ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। আগেও করেছি, আবার করব। 106 আছে না, ইলিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আবার করব। মুসলিম লীগের সভাপতি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি এবং তাকে মানসিক চাপে রাখা হয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো বিভিন্ন নথিতে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচল অবস্থা সৃষ্টি হতে পারত এবং তাকে অসম্মান করা রাষ্ট্রের মর্যাদাহানির শামিল। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার, মেন্টাল প্রেসারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোন কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। মহসিন রশিদ আরো বলেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ঘটনা রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড ছিল। এসব ঘটনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবি জানান তিনি। এছাড়া ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানান মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন। এখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল, উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর আজ পর্যন্ত যে চোর বলেছে সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে, ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। এ সময় সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে এই আইনজীবী জানান, এ বিষয়ে তিনি আদালতে গেছেন এবং রায়ের সার্টিফাইড কপি চেয়েছেন। কপি হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যাতে কোনো অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন মহসিন রশিদ। সরকার যদি কোনো তদন্ত কমিটি গঠন না করে তবে নোটিশ দিয়ে নিজেই মামলার উদ্যোগ নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পক্ষভুক্ত করবেন বলে জানান মহসিন রশিদ। তবে কিনা এই শেষ বয়সে মাইলস্টোন কাণ্ডে জেলের ভাত খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শান্তিতে নোবেল পেয়ে যিনি সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন, তার কপালে এমন করুণ পরিণতি লেখা ছিল সেটা কে জানত। এদিকে এই ভয়ঙ্কর মামলার খবর শুনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। 2026 সালের নির্বাচনের পর গদিতে বসার পর এটাই মনে হয় তারেক রহমানের সবচেয়ে বড় হোঁচট। কারণ অভিভাবকরা যে লেভেলের খেপেছেন, তাতে করে তারেক সাহেব চাইলেও এখন ডক্টর ইউনূসকে বাঁচাতে পারবেন না। দেশের মানুষ এখন আর বোকা নেই। যে জনগণ ঘাট ধাক্কা দিয়ে হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারে, সেই বিক্ষুব্ধ জনতার কাছে তারেক রহমান তো একেবারে দুধভাত। জনরোষের আগুনে একবার ঘি পড়লে যে কারো বিদায় ঘণ্টা বেজে যেতে পারে, সেটা তারেক সরকার খুব ভালো করেই টের পাচ্ছে। চারদিকে এখন শুধুই থমথমে অবস্থা, আর সবার মনে একটাই প্রশ্ন যে ডক্টর ইউনূস এই মহাবিপদ থেকে কিভাবে পার পাবেন, আর তাকে বাঁচানোর কি আদৌ কোনো রাস্তা খোলা আছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের চেয়ার ছাড়ার পর 3 মাসও ঠিকঠাক হয়নি। ঠিক এরই মাঝে এমন একটা বিশাল ফাঁদে আটকে গেলেন ডক্টর
ডক্টর ইউনূস, যা দেখে অনেক বাঘা বাঘা নেতাদেরও কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভয়ঙ্কর বিমান ধসে পড়ার ঘটনায় চরম অবহেলার অভিযোগ এনে সরাসরি আদালতে মামলা আবেদন করা হয়েছে। যিনি এই আবেদন করেছেন তিনি আর কেউ নন, ওই ঘটনায় চিরতরে হারিয়ে যাওয়া এক কোমলমতি শিক্ষার্থীর হতভাগ্য পিতা। আর এই একটি মামলাতেই পুরো দেশের রাজনীতির মাঠে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। গত 7 মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি জমা পড়ার পর থেকেই পুরো প্রশাসনের জন্য আগুন লেগে গেছে। আসলে কি সাবেক প্রধানমন্ত্রীকে বাগে পেয়ে গেল আইনের জাল? এই মামলায় ডক্টর ইউনূস যে পরিমাণ ফেঁসে যাচ্ছেন সেখান থেকে তাকে টেনে তোলা এখন আর কারো পক্ষেই সম্ভব নয়। সেই সঙ্গে মামলার আসামিদের তালিকাটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একা ডক্টর ইউনূস নন, তার সাথে আরও 15 জন সাবেক উপদেষ্টার নাম একেবারে আঠার মতো জুড়ে দেওয়া হয়েছে। এই লিস্টে আছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরা থেকে শুরু করে সাবেক প্রেস সচিব শফিকুল আলমও। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মামলার খবর পেয়ে সাবেক এই ব্যক্তিদের অনেকেই এখন দিশেহারা হয়ে গর্তে পালানোর পথ খুঁজছেন। অভিভাবকরা যেভাবে ফুঁসে উঠেছেন তাতে বাপ বাপ বলে পালানো ছাড়া যে কোনো উপায় নেই। একসময় যারা অনেক দাপট দেখে দেশ চালিয়েছেন, আজ তাদের এমন লেজ গুটিয়ে থাকা দেখে অনেকেই রীতিমতো ভিড়মিড় খাচ্ছেন। সবাই ভাবছেন এত বড় মানুষের আজ এই করুণ দশা কেন হলো? তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। পেছনের ঘটনা মনে পড়লে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। 2025 সালের 21শে জুলাইয়ের সে কালো অধ্যায়ের কথাকে এত সহজে ভোলা যায়? ঢাকার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের ওপর হঠাৎ করে আকাশ থেকে আসতে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ভরদুপুরের সেই ব্যস্ত সময়ে চোখের পলকে পুরো ভবন দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মাঝে 36টি ছোট ছোট প্রাণ অকালে ঝরে যায়। আদরের ধনগুলোকে হারিয়ে পরিবারগুলো দুঃখ আর বুকফাটা আর্তনাদ, আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। পৃথিবী থেকে এতগুলো তাজা প্রাণ চিরতরে বিদায় নেওয়ার পর পুরো দেশ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে একটা তদন্ত কমিটি গঠন করা হলো ঠিকই, কিন্তু তারা স্রেফ একজন শিক্ষানবিশ পাইলটের মেশিনের সমস্যার দোহাই দিয়ে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কি এত সহজে ঘোল খাবে? তারা এই দায়সারা রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়ে আসল দোষীদের খুঁজতে মাঠে নেমেছে। তারা কোনোভাবে মানতে নারাজ যে এখানে শুধু একজন পাইলটের দোষ ছিল। এখন সবার মনেই একটা খটকা লাগতে পারে, বিমান ধসে পড়লো আর দোষ গিয়ে পড়লো ডক্টর ইউনূস আর তার উপদেষ্টাদের ঘাড়ে। লজিকটা কিন্তু একেবারে ফেলনা নয়। প্রথমত, একটা ঘনবসতিপূর্ণ এলাকা আর এত বড় একটা প্রতিষ্ঠানের উপর দিয়ে কেন নিয়মিত প্রশিক্ষণ বিমান উড়ানো হচ্ছিল? এই তদারকির অভাবটাই তো সবচেয়ে বড় অপরাধ। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কেন এই ভয়ঙ্কর ঝুঁকির বিষয়টা নজরে আনা হলো না? দ্বিতীয়ত, দুর্ঘটনার পর উদ্ধার কাজে যে চরম অব্যবস্থাপনা দেখা গেছে তা ছিল ক্ষমার অযোগ্য। আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পদে পদে চরম গাফলতি চোখে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় যেই কারণে অভিভাবকরা খেপেছেন সেটা হলো প্রতিশ্রুতি ভঙ্গ। সেই সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বড় বুলি আওড়ানো হয়েছিল যে পরিবারগুলোকে সেরকম ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়া হবে, কিন্তু কাজের বেলায় একেবারে লবডঙ্কা, কেউই কোনো সাহায্য পায়নি। অভিভাবকরা কেঁদে কেঁদে দিশাহারা হয়ে সরকারের কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। যেহেতু ডক্টর ইউনূস সেই সময় রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন, তাই যে কোনো কাঠামোগত ব্যর্থতা আর অবহেলা চূড়ান্ত দায়ভার তারই ঘাড়ে এসে পড়ে। আর স্কুলের নিরাপত্তা এবং পরিবেশগত ঝুঁকির বিষয়টি শিক্ষা এবং পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পড়ে বলেই ওই উপদেষ্টাদেরও হাওয়া টাইট করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান বাহিনী এবং মাইলস্টোন স্কুল প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও আসামের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বাদীরা বুঝিয়ে দিয়েছেন পুরো সিস্টেমের ভেতরে থাকা গলদকে তারা এবার টেনে বের করবেনি, কাউকে তারা সহজেই ছেড়ে দেবেন না। আইনের দিক থেকে দেখলে ব্যাপারটা কিন্তু বেশ পেঁচানো। দেশের সংবিধানের 32 অনুচ্ছেদ একেবারে পানির মতো পরিষ্কার করে দিয়েছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর দণ্ডবিধির 304-এর ক ধারা অনুযায়ী চরম অবহেলার কারণে কারো মর্মান্তিক পরিণতি ঘটানো একটা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এখন অনেকেই বলতে পারেন ডক্টর ইউনূস তো আর নিজে গিয়ে বিমান ফেলে দেননি। হ্যাঁ, তার হয়তো কোনো সরাসরি অপরাধ করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আইনের কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা বিশাল ব্যাপার আছে। প্রধান হিসেবে সব দায়ভার তার উপরে বর্তায়। জেনে শুনে ঝুঁকিপূর্ণ এলাকায় বিমান চলাচলের অনুমতি বহাল রাখা এবং উদ্ধার কাজে অবহেলার চূড়ান্ত দায় সরকার প্রধান এড়াতে পারেন না। আর এই আইনি পাঁচি এখন ডক্টর ইউনূস চরমভাবে ফেঁসে যাচ্ছেন। তবে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা বেশ কঠিন হলেও আদালত যদি একবার মনে করে যে চরম বিপাকে পড়তে হবে সবাইকে, আর তখন জেলের ভাত খাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। এদিকে সাধারণ মানুষের চিন্তাভাবনা কিন্তু আরও কড়া। তারা শুধু ইউনূস সাহেবকে কাঠগড়ায় তুলেই শান্ত হচ্ছেন না। সিভিল এভিয়েশন আর বিমান বাহিনী কেন লোকালয়ের উপর দিয়ে বিমান
চালানোর অনুমতি দিল সেই প্রশ্ন তুলে তাদের তুমুল ধোলাই করা হচ্ছে। এত খোলা জায়গা থাকতে কেন আবাসিক এলাকায় বেছে নেওয়া হলো? পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের চরম গাফলতিও সামনে চলে এসেছে। এতগুলো শিক্ষার্থী যেখানে পড়ে, কেন পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা বা জরুরি বের হওয়ার রাস্তা ছিল না? এই গাফিলতির কারণটাই তো আগুনের ভয়াবহতা এত বাড়িয়ে দিয়েছিল। স্কুল প্রশাসন কি শুধু টাকার পাহাড় গড়ার চিন্তায় মগ্ন ছিল? তাদের এই খামখেয়ালিপনার কারণেই তো এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল। তবে এই পুরো ঘটনায় সবথেকে বেশি মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। তাকে এই পরিস্থিতি থেকে টেনে তোলা রীতিমতো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক সাহেবও এখন এই মামলায় ডক্টর ইউনূসকে বাঁচাতে পারবেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন অভিভাবকরা এখন কতটা মরিয়া হয়ে আছেন। সন্তানহারা পিতা যখন রাষ্ট্রের কাছে কোনো বিচার পান না, তখন তারা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা সবাই খুব ভালো করে বুঝতে পারছে। তারেক রহমান চাইলেও এখন গায়ের জোরে এই মামলা ধামাচাপা দিতে পারবেন না, কারণ তিনি জানেন এই দেশের মানুষ অন্যায় দেখলে কেমন দৌড়ানি দিতে পারে। অভিভাবকদের চোখের পানি আর দীর্ঘশ্বাস যে কোনো সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে দাপট দেখিয়ে আগে দেশ চালানো হতো, এখন আর সেই দিন নেই। জনগণ এখন নিজেদের অধিকার আদায়ে একেবারে মরিয়া। তারেক সাহেবের দল এখন রীতিমতো ঘাম ছোটানো অবস্থায় আছে। কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চিন্তায় তাদেরও মাথায় হাত। কিন্তু ডক্টর ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া তাদের হাতেও আর কোনো ম্যাজিক নেই। আদালত এরই মধ্যে বাদীর কথা শুনেছেন এবং পরবর্তী আদেশের জন্য ফাইল আটকে রেখেছেন। যে কোনো মুহূর্তে যদি একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায়, তবে দেশের রাজনীতিতে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 36টা অমূল্য প্রাণের অকালে ঝরে যাওয়া আমাদের সিস্টেমের এমন এক চরম ত্রুটির দলিল, যা কোনোভাবে মুছে ফেলা যাবে না। যারা ভেবেছিল ক্ষমতা ছাড়ার পর শান্তিতে দিন কাটাবেন, তাদের এই আশায় একেবারে ছাই পড়েছে। ক্ষমতা মানেই যে শুধু চেয়ার গরম করা নয়, বিশাল এক দায়বদ্ধতা। এই মামলাটি যেন সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস এখন এমন এক গ্যারাকলে আটকা পড়েছেন, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তার সামনে খোলা নেই। দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। 18 কোটি মানুষের রাষ্ট্রে 2 কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? তোরার মাইলস্টোনের ট্র্যাজেডিটা এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক, এটা সমস্ত জাতিরা স্তম্ভিত হয়ে গেছে এই ঘটনার। বাংলাদেশের পরবর্তীতে শোক দিবস ঘোষণা করা হয়েছিল। ওই দিনেই বাংলাদেশের উচ্চ আদালত বন্ধ করে এই হাফ অ্যান আওয়ার করে দিছে, সারা জাতি স্তম্ভিত হয়ে। এরকম একটা ঘটনা এই বাদী এবং সাক্ষীরা দীর্ঘ 9 মাস তারা বাংলাদেশের সর্বোচ্চ স্তরে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়েছে ন্যায় বিচারের জন্য, প্রতিকার পাওয়ার জন্য। তারা পায়নি। তারা ব্যর্থ হওয়ার পরবর্তীতে আজকে তারা অ্যাকর্ডিং টু লফুল গো টু দ্য কোর্ট, কোর্টের বারান্দায় আসছে ন্যায় বিচারের প্রার্থনা করার জন্য। এটা কেন হলো? এটা হলো যখন রাষ্ট্র ওখানে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, সেই ইনভেস্টিগেশন টিম তার রিপোর্ট প্রকাশ করছে যে ইট ইজ নেগলেসেস, দুর্ঘটনা ত্রুটিজনিত। তাহলে 18 কোটি মানুষের রাষ্ট্রে 2 কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে একটা যুদ্ধ বিমান আর ত্রুটিজনিত যুদ্ধ বিমান উদয়ন হবে। হোয়াট ইজ দিস? আর সেই যুদ্ধ বিমানে বিধ্বস্ত হওয়ার পরবর্তীতে বাদী এবং সাক্ষীদের ইনোসেন্ট সন্তানেরা মৃত্যুবরণ করবে, রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করবে না। না, এটা হতে পারে না। এটা আমার সংবিধানের পরিপন্থী। রাষ্ট্রের কনস্টিটিউশনের যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, ন্যায় বিচারের পরিপন্থী। তার কারণে বাদী এবং সাক্ষীরা আজকে আদালতে এসেছে ন্যায় বিচারের জন্য। আদালত বাদী এবং সাক্ষীদের বক্তব্য শুনেন পরে, গ্রহণ করার পরে আদালত এটাকে আদেশের জন্য রেখেছেন। এই মামলার আসামি হলেন এয়ার মার্শাল, 1 নম্বর আসামি, যিনি আজকে তার সিদ্ধান্তে বিমান উদয়ন হতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন একজন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা ছিলেন কথিত ইউনূস সাহেব, তিনিও এই মামলার আসামি। আইন উপদেষ্টা ছিলেন, তারা জাতির সাথে কমিটমেন্ট করছেন এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবেন। আসিফ নজরুল, আসিফ নজরুল, এবং এনভায়রনমেন্টের অ্যাডভাইজার ছিলেন এবং শিক্ষা এডুকেশন অ্যাডভাইজার ছিলেন, তারাও এই মামলার আসেন। হ্যাঁ, রেজনা এবং সিয়াদ দত্ত নাকি জানি ওই এরা এই মামলার মোট 16 জনের বিরুদ্ধে বাদী সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। ন্যায় বিচার চাচ্ছে, অন্য কিছু না। যে কোনো অপরাধী যেহেতু পার পেয়ে যেতে না পারে, সে যেই হোক। বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 27-এ বলা আছে ইচ অ্যান্ড এভরি পিপল ইজ ইকুয়াল, সবার জন্য সমমান। তো সমমান হলে এই ন্যায় বিচার পাবে না কেন? এর সন্তান মারা গেল, এর জীবনে আর একটা সন্তান হবে না, এর 2টা সন্তান, 1 নম্বর 2টা সন্তান মারা গেছে ওখানে। কত নির্মম, কত নিষ্ঠুর। তাদের পরিবারে আজকে পাক চলে না, আজকে 8 মাস ধরে কোনো পাক হয় না। তারা অমানবিক পশুর মতো জীবন ধারণ করতেছে। তাদের জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই।
রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করে নাই, সেই কারণে তারা আদালতে এসেছে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সিদ্ধান্তেই তো যুদ্ধ বিমান উদ্যয়ন হয়, এটা তো আমার আর আপনার সিদ্ধান্ত উদ্যয়ন হতে পারে না। এয়ার মার্শাল সাহেব এবং ওখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যাডভাইজার এবং সেখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষা প্রতিষ্ঠানটা তৈরি করলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজক থেকে শুরু করে প্রত্যেকে জড়িত। কি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালার মধ্যে পড়ে না কেন? আজকে শিক্ষা খাতে যে দুর্নীতি, শিক্ষা মনে করে ব্যাংকের ছাতার মধ্যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে, যে অ্যাকর্ডিং টু ল যে এক্সারসাইজ করার কথা, প্রতিষ্ঠান কিরকম হবে, তার ডিজাইন কি হবে, তার মাঠ কতটুকু থাকবে, সবুজ ঘেরা মাঠ কতটুকু থাকবে, সেটা কোনো শিক্ষা মন্ত্রণালয় কেন দায়িত্ব গ্রহণ করে না? শিক্ষা সচিব কেন দায়িত্ব পালন করে নাই? রাজক কেন দায়িত্ব পালন করে না? তার বিল্ডিং কনস্ট্রাকশন কি হবে? এই জন্য প্রত্যেকেই এই জন্য লাইবেল, ইস অ্যান্ড এভরি পিপল ইজ আ লাইবেল, যার কারণে বাদী এদেরকে লাইবেল মনে করে আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে, অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? দায় আমাদের, আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে আমি এই মামলা রইল প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী। আমার দুইটা সন্তান ছিল, নাজিয়া নাফি, ওনারা ক্লাস 6-এ এবং একজন ক্লাস 2-তে ইংলিশ ভার্সনে পড়তো, দুইজনই ওখানে শহীদ হয়েছে। তো আমরা এই ঘটনার পর থেকে সরকারের সকল দপ্তরে, বিগত সরকারের সকল দপ্তর, অধিদপ্তর, সব জায়গায় আমরা ঘুরেছি, সব জায়গায় আমরা পত্র দিয়েছি যে আমরা এটা একটা ন্যায় বিচার চাই, যেন একটা সুষ্ঠু সমাধান চাই। কিন্তু এই সুষ্ঠু সমাধান আমরা পাইনি, অতিবাহিত হওয়ার পরও আমরা পাইনি। তো বর্তমান সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, তারা বলছে বিষয়টা দেখবেন, বর্তমান প্রধানমন্ত্রীও বিষয়টা দেখবেন, উনি আমাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করেছেন। আমরা চাই সবাই আমাদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য আপনারা কাজ করবেন। আমরা ন্যায় বিচার চাই, অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আজকে আমি নিঃসন্তান, আপনি নিঃসন্তান হলে কি করতেন বলুন? আমাদের কি দায় ছিল? আমাদের বাচ্চারা তো স্কুলে ছিল, কোমলমতি শিশুরা ছিল, সেখানে কি কোনো দায় ছিল তাদের? স্কুল কর্তৃপক্ষ যে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা হলো তদন্ত রিপোর্টে এসেছে। এছাড়া তদন্ত রিপোর্টে আরও 30টা ইয়া ছিল, যেটা আমাদেরকে জানায়নি। এছাড়া বিমানের উড্ডয়নজনিত ত্রুটি ছিল, এইসব বিষয় তারাই বলছে, কারণ তদন্ত তারা যেটা বলছে ওইটাই তো, আমরা তো জানি না। তো তারা যেটা বলছে সেই অনুযায়ী স্কুলও এখানে দায়ী। শুধু তাই না, স্কুলে ওই দিন আমার বাচ্চারা তারা কোনো কোচিং করেনি, এক্সট্রা টাইমে তাকে আটকিয়ে রাখছে। আটকিয়ে রাখার কারণে আমার ছেলে তার বোনকে নিয়ে আসতে যায়, সে সহকারে দুর্ঘটনায় শহীদ হয়েছে। নয়তো আমার ছেলেটা অন্য বিল্ডিংয়ে সে থাকতো, সেই বিল্ডিংয়ে দুর্ঘটনা হয়নি। এছাড়া ওনারা যে দুর্ঘটনার যে বিল্ডিংয়ের কথা বললো, বিল্ডিং কোড অনুযায়ী যে বিল্ডিং কোড অনুযায়ী করে নেই, এইরকম ওখানে আরও বিল্ডিং আছে যেখানে আমার ছেলে নাফি পড়তো, সেই বিল্ডিংটাও বিল্ডিং কোড অনুযায়ী করা হয়নি, সেখানেও কিন্তু এখনও ক্লাস পরিচালনা করা হচ্ছে। তাহলে কি পরবর্তীতে আরেকটা যখন দুর্ঘটনা ঘটবে, সেখানে কি যাদের সন্তানরা আছে তারা মারা যাবে না? তাহলে কি এটা একটা বাউতাবাজি কথা হলো? এটা বিল্ডিং কোড অনুযায়ী করে নেই। তাহলে বিল্ডিং কোড অনুযায়ী যেহেতু করে নেই, সেই বিল্ডিংয়ে আবার কেন ক্লাস হচ্ছে? তো আমরা চাই সেই বিল্ডিংগুলোতে যাতে ক্লাস না হয়, যাতে এই দুর্ঘটনা ঘটে আমাদের মতন কেউ নিঃসন্তান না হয়। আমাদের যে বাদী উনি আছেন, ওনার কোনো হয়তো আর কখনো সন্তান হবে না, ওনার জীবন এখানেই শেষ। তাহলে এখানে দায়ভার কি সরকার নেবে না? কেন নেবে না? রাস্তায় যদি আপনি আজকে গাড়ি দিয়ে আসছেন, একটা যদি হাঁস মুরগিও যদি আপনি গাড়ির তলে পড়ে, তাহলে আপনি কি দায় দেয় না? দায় হচ্ছে না এটা? একটা গাড়ি আরেকটা গাড়ি যদি ঘষা মারে, সেখানে দায় হচ্ছে না, বিচার হচ্ছে না, তাহলে আমাদের এটা কেন হবে না? কিছুদিন পূর্বে আমরা দেখেছি নাটোরে একটা যে কুকুরের বাচ্চাকে পানিতে ফালাইছে, এই জন্য কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে। অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? এটা কি কারো দায় নেই? তাহলে কি দায় আমাদের? আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, এটার জন্য দায়? তাহলে আমরা তাহলে শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে ওভারঅল ঘটনায় কেউ না দায় আছে। আমরা চাই যারা এই দায়িত্বের অবহেলার জন্য যারা এই ঘটনায় জড়িত, তাদের সকলের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি এই আদালতে। এবং আপনাদের সামনে আরও সাক্ষী রেখে যাচ্ছি, মহান আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আপনারা যদি এটার বিষয়ে সোচ্চার না হন যে আমরা এদেরকে সাক্ষী রেখেছি, তারাও কাজ করেনি, তখন আপনারাও দায়ী হবেন। কারণ সমাজে একটা অন্যায় যদি ঘটে, সেই অন্যায়ের যদি প্রতিবাদ যদি আমি না করি, তাহলে কিন্তু পরকালে আমাকেও জবাবদিহি করতে হবে, তুমি তো অন্যায় দেখছো, তাহলে তুমি কেন এটা প্রতিবাদ করলা না? এটা আমরা যেই ধর্মই পালন না কেন, সবাই পরকালকে বিশ্বাস করি। হয়তো আমার সন্তানটা 13-14 বছরে মারা গেছে, আমরা হয়তো বা কয়দিন মারা যায় জানি না, আমার মিসেস
80%ই মেন্টাল বলা যায়। আজকে 10 মাস প্রায় হতে যাচ্ছে, আমরা কিন্তু এখন অদ্যাবধি বাসায় সুস্থ মতো পাক শাক করে খাওয়ার মতন আমাদের সেই মানে মানসিক শক্তি আসে নাই। যে আমরা এছাড়া আমি আপনাদের মাধ্যমে বলছি, আজকে যেহেতু আমরা মামলা করতে আসছি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের নামে যারা এই ঘটনার সাথে জড়িত, দায়িত্বে অবহেলায় জড়িত, তারা এছাড়া তদন্ত করলে এটা প্রকৃত ঘটনা বের হয়ে আসবে আসলে এখানে আরো কারা জড়িত আছে। কিন্তু আমরা তো একটা নর্মালি একটা ঘটনা ঘটলেও কিন্তু একটা হত্যা মামলা হয়ে যায়, কিন্তু এই ঘটনায় কোনো মামলা কোনো কিছুই হয়নি। কেন হয়নি? কারণ এখানে সবাই রাঘব বল যারা তারা জড়িত। আর ভাই আপনারাও তো মারা যাবেন, কি জবাব দিবেন? আমি আজকে ঠিক আছে অনেক বড় হয়ে গেলাম, কিন্তু কালকে আমাকে জবাবদিহি করা লাগবে না ভাই? আপনি কি মারা যাবেন না ভাই? তাহলে আপনি কেন ন্যায় বিচারটা করবেন না? আমরা চাই আপনাদের মাধ্যমে এই সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেন আমাদের এটা ন্যায় বিচার যেভাবে আমরা পেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটা আমরা আকুল আবেদন জানাচ্ছি। এবং প্রধানমন্ত্রী বরাবরে আমরা ইতিপূর্বে কয়েকবার ওনাকে আমরা লিখিত জানিয়েছি যে আমাদের এই ন্যায় বিচারের জন্য উনি আশ্বস্ত করেছেন ন্যায় বিচার করবেন, বাট আমরা এত অবধি কোনো ন্যায় বিচার পাইনি এবং বিদায়ী আমরা এখন আদালতে আসছি। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন। এবং ডক্টর ইউনূসের সঙ্গে যদি কেউ এরকম একটি গুলি চালার চেষ্টা করে, অর্থাৎ ডক্টর ইউনূসের সঙ্গে তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন বাংলাদেশে আসার পর তিনি সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি দেশ পরিচালনা করার যতটুকু করা দরকার ততটুকু কিন্তু তিনি করেছেন। অন্যান্য কেউ হলে হয়তো টাকা পয়সা মেরে আত্মসাৎ করে ফেলতো, তবে তিনি যে একটা সুন্দর স্বাভাবিকভাবে চালাতে পারছেন, আর এই শেখ হাসিনার পতন হওয়ার পর আসলে এত সুন্দরভাবে কি চালাতেও পারতো না, এটা আমরা সকলেই জানি। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও এই পর্যন্তই, তবে দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।